গতকাল পরন্ত বিকালে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন শুরু করেছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মূলত মন্ত্রিসভার বৈঠকের কথাই তিনি জানাচ্ছেন। আমরা মহাকরণ থেকে সরাসরি রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর মন্ত্রিসভার বৈঠক সংক্রান্ত সাংবাদিক সম্মেলন শুনব। ডিপার্টমেন্ট 198 ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, ডিগ্রি এবং ডিপ্লোমা, ডিগ্রি 105, ডিপ্লোমা 93 93 এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিক্ষা দপ্তরের অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 1566 post of teachers at elementary level and undergraduate teacher for primary level. আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের for the post of undergraduate teacher and graduate teacher সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 1566 জনকে সেখানে রিক্রুট করা হবে, আন্ডারগ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার 1566 জন। সম্পূর্ণটা টিআরবিটি করবে। যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি, সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন আন্ডার গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে। গতকাল ক্যাবিনেটের মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাজুয়েট টিচার সেটা দপ্তরের কাছে রয়েছে, এটা ওয়ান টাইম ক্রিয়েশন এন্ড ফিলিং এসছে একসঙ্গে। আগে কি হতো, পোস্ট ক্রিয়েশন হতো, তারপর আবার ফিলিং আপ জন্য আসতো। তো বর্তমানে আমরা ইন ওয়ান গো ক্রিয়েশন এন্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। তার মধ্যে আমি আপনাকে পেপার 1 না এখানে ব্রেকআপটা এখানে দেওয়া হয়, এটা তার পরবর্তী স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে রিকুইজিশন এনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো টোটাল আজকে যে কিউমুলেটিভ ফিগারটা আছে সেটা হচ্ছে 1566 1566 আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করা হবে। এটা অলরেডি ক্যাবিনেট অনুমোদন দিয়ে দিয়েছে। টিআরবিটি যে প্রেসক্রাইব যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের সাংবাদিক বন্ধু আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনি যে ব্রেকআপটা চেয়েছেন। The Council of Ministers has, এটা পরে প্রেস নোটে দিয়ে দেওয়া হয়েছে, The Council of Ministers has given kind consent for creation and filling up of 1566 number post of teachers, undergraduate হচ্ছে 1099, undergraduate হচ্ছে 1099 and graduate হচ্ছে 467 467 এবং আন্ডারগ্রাজুয়েট হচ্ছে 1099, টোটাল 1566। আপনার জিটিটাও হয়ে গেল, ইউজিটিটাও হয়ে গেল। জিটি হচ্ছে 1099 এবং ইউজিটি হচ্ছে 467, আন্ডারগ্রাজুয়েট হচ্ছে 1099 আর জিটি হচ্ছে 467। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল 1566 ক্রিয়েশন এন্ড ফিলিং আপ ইন ওয়ান গো। এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের তরফ থেকে। আপনারা জানেন যে সাংবাদিক বন্ধুরা, আমাদের বিদ্যাজ্যোতি স্কুল 125টা সিবিএসই অ্যাফিলিয়েটেড সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে এবং আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে 125টা স্কুল, তাতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। গতকালকে ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 112 পোস্ট of special educator on fixed pay basis
under the education school department. অর্থাৎ এই যে 112 খানা স্পেশাল এডুকেটর, সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে। এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 200 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য, কিন্তু এই 200 পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি। গতকাল ক্যাবিনেট 112টা অনুমোদন দিয়েছে, ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং ক্যাবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই 112 জন স্পেশাল এডুকেটর এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে। তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আপনারা দেখলেন যে 112, তার আগে আমাদের 1566 জিটি এবং ইউজিটি টিচার, এবং আরডি ডিপার্টমেন্টে 198 ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য 105 এবং 93 টোটাল ডিগ্রি এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য চাকরির যে সংবাদ বা অনুমোদন সেটা গতকালকে ক্যাবিনেটে প্রদান করা হয়েছে। এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরির ক্ষেত্রে। এবং প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 151 number post of order under home department, jail department এ 151 জন ওয়ার্ডার সেখানে পোস্ট ক্রিয়েট করা হয়েছে। খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে। এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে 151 জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে। তাদের আমাদের ওয়ার্ডার WARDER warden number of post of warder male হচ্ছে 137 and female হচ্ছে 40। male হচ্ছে 137 out of 151, male হচ্ছে 137 এবং ফিমেল হচ্ছে 40। এই টোটাল 151 ওয়ার্ডার তারা তাদের পোস্ট ক্রিয়েট হয়েছে দপ্তর থেকে। আগামী দিনে খুব শীঘ্রই আবার ফিলিং আপের অনুমোদন নিয়ে ফিনান্স থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চাকরির ক্ষেত্রে গতকালকে ক্যাবিনেটের মিটিং এ ছিল। খুব শর্ট ক্যাবিনেট ছিল, বিস্তারিত আমাদের এজেন্ডা খুবই কম ছিল। 10টা এজেন্ডা ছিল, 10টা এজেন্ডার মধ্যে 4টা এজেন্ডাই সেখানে চাকরি সম্পর্কিত। তো আপনাদের মাধ্যমে রাজ্যের যুব সমাজ, রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম। সাংবাদিক বন্ধুদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে। স্পেশাল এডুকেটরে যে আগে 200 পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তার মধ্যে কিছু ফিলআপ হয়নি, আপনি সেই ব্যাকলগটাও কি অ্যাড হবে এবার? না, আজকে যেটা বলি, গতকালকে যেটা সিদ্ধান্ত হয়েছে 112, আমি বলেছিলাম পোস্ট ক্রিয়েট হয়েছিল কিন্তু রিক্রুটমেন্টটা প্রসেস চলছিল। তো নতুন করে 112টা আবার অনুমোদন দিয়েছে। আপনি জানেন যে নিশ্চয়ই একবার যখন পোস্ট ক্রিয়েট হয়, যদি 1 বছরের মধ্যে সেটা ফিল আপ না হয় সেটা ল্যাপস হয়ে যায়। তারপর এটাকে আমরা রিভ্যালিডেট করতে হবে, নতুন করে রিক্রিয়েট করতে হবে। এবং যেহেতু আগে ক্রিয়েশন ছিল সেখানে এখন ফিলিং আপ অ্যাকশনকে নিয়ে 112 জনকে আমরা খুব শীঘ্রই তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। 2022 সালের বেশ কয়েকজন ছাত্রছাত্রী ক্যাট 1 এবং ক্যাট 2 তারা ক্লিয়ার করে নিয়েছে। তাদের নিয়োগের ক্ষেত্রে গতকাল ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত হয়নি কি স্যার এই বিষয়টা নিয়ে? না, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, আমি বলছি, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান। ক্যাবিনেটে যা সিদ্ধান্ত গৃহীত হবে সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করবো, এটাই আমার দায়িত্ব। কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড কোনো বিষয় যদি থাকে সেটা আপনি দপ্তরের মন্ত্রী বা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারির সঙ্গে আলোচনা করে নেবেন। সেই এখতিয়ার আমার নেই অন্য দপ্তর নিয়ে কথা বলবো, আনলেস এন্ড আনটিল আই এম আস্কড ফর। যতক্ষণ না পর্যন্ত আমাকে বলা হচ্ছে ততক্ষণ আমি এটা বলতে পারি না, ঠিক আছে? তাই ক্যাবিনেটের সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়ে আমি আপনাদেরকে অ্যাডভাইস করলাম। আই এম অফিশিয়ালি ইন্টারেস্টেড করতে, আমি সেটা আপনাদেরকে বলবো। আমার কোশ্চেন আপনার দপ্তরে পুরো গাড়ি স্ক্র্যাপিং নিয়ে আসলে কি আপডেট কি আছে? এটা প্রজ্ঞা ভবনে আমাদের ওয়ার্কশপ চলছে, আমি তার উদ্বোধন করেছি এবং আলোচনাও করে এসেছি। আপনারা জানেন যে স্ক্র্যাপিং পলিসি 2021 সালে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে। তার স্পিরিটটা হচ্ছে 15 বছরের পুরনো যে সরকারি গাড়িগুলো, যে গাড়িগুলো থেকে এমিশন, ধোঁয়া বের হয়,
এবং এগুলো পরিবেশকে সেখানে নির্মল আমরা রাখতে চেষ্টা করি, পরিবেশকে কলুষিত করে, পলিউটেড করে, এবং এতে করে মানুষের রোগ সেখানে বৃদ্ধি পাচ্ছে। এবং এই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে সেই গাড়িগুলোর নতুন গাড়ির মাধ্যমে রিপ্লেস করা, সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেখানে উদ্দেশ্য। এবং এটা 2021 সালে ভারতবর্ষের মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট, যিনি মিনিস্টার নীতিন গডকরিজি, উনি লোকসভায় পেশ করেছেন। এবং পরবর্তী সময় সমস্ত রাজ্যগুলোকে বলা হয়েছে যে এই স্ক্র্যাপিং পলিসি সেখানে ফলো করার জন্য। আমাদের রাজ্য স্ক্র্যাপিং পলিসির ড্রাফট চলছিল, রাজ্যগুলোকে বলা হয়েছে নিজেরা ড্রাফট তৈরি করতে, ইন কনফর্মিটি উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লাইন রেখে তাদের নমুনাকে ফলো করে আমরাও ড্রাফট করেছি, এবং এটা গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে অনুমোদন পায়। এবং সেই স্ক্র্যাপিং পলিসি আমরা সরকারের যতগুলো দপ্তর রয়েছে, প্রায় 412টা গাড়ি, প্রতিটা দপ্তরে টোটাল 412টা গাড়ি সেই স্ক্র্যাপিং পলিসিতে আওতায় আসবে, যেগুলোর বয়স 15 বছরের বেশি হয়ে গেছে। আজকে প্রজ্ঞা ভবনে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি, ট্রান্সপোর্ট কমিশনার, মিনিস্টার হিসেবে আমিও সেখানে ছিলাম, এবং লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে, কারণ এই যে 412টা গাড়ি, সেটা তো বিভিন্ন দপ্তরের মিলিয়ে এই 412টা গাড়ি সংখ্যাটা আরো বাড়তে পারে, যাদের বয়স 15 বছরের বেশি। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আগে আপনারা বিষয়টা বুঝুন, যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, সেগুলো ইন্টারেকশন করুন, এক্সপার্টরা আছে। এবং যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে, এমএসটিসি, এটা ভারতবর্ষের স্টিল কোম্পানির মানে মিনিস্ট্রি যে রয়েছে, সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেই মিনিস্ট্রির আন্ডারে এই এমএসটিসি, এটা একটা নবরত্ন কোম্পানি। এমএসটিসি কে ভারতবর্ষের সরকার দায়িত্ব দিয়েছে এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে। তো তাদের প্রতিনিধিরাও আজকে আমাদের এই ওয়ার্কশপে রয়েছে, আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, তারা ব্যাপারটা ভালো করে বুঝবে। যদি কোনো কোয়ারিজ কোশ্চেন থাকে, তারা জিজ্ঞাসা করবে টেকনিক্যাল পার্সনদেরকে। এবং আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বা ভারতবর্ষের সরকারের যে উদ্দেশ্য, যে কার্বন মনোক্সাইডের যে গ্যাস যেগুলো বের হয় আমাদের পুরনো গাড়িগুলো থেকে, এবং মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যেগুলো খুব ক্ষতিকারক, সেই জিনিসগুলো কথা মাথায় রেখে আমাদের 15 বছরের পুরনো যে গাড়িগুলো, সেগুলো স্ক্র্যাপিং এর জন্য তারা সহযোগিতা করবে। এবং প্রাইভেট যে ভেহিকেলগুলো, সেগুলো অপশনাল রাখা হয়েছে। যদি কোনো প্রাইভেট ভেহিকেল ওনার মনে করেন যে আমার গাড়ির বয়স 20 বছর হয়ে গেছে, আমি সেটা স্ক্র্যাপ করব, তবে ট্রান্সপোর্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই স্ক্র্যাপিং করে যে অর্থ আসবে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের রাজ্য সরকারের যে শেয়ার অফ ট্যাক্সেস আমরা পাই, তার সঙ্গে অ্যাড করে সেটাকে প্রদান করে দেবে। সেটা একটা মহতী উদ্যোগ, পরিবেশকে নির্মল রাখার জন্য সেখানে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে। এবং এতে করে শুধু পরিবেশকে নির্মল রাখা নয়, আপনারা দেখবেন যে রোড সেফটি, রাস্তার মধ্যে যে অ্যাক্সিডেন্ট, সে সংখ্যাটাও কমবে। পুরনো গাড়ি স্বাভাবিকভাবেই তার ক্ষমতাটা অনেক কমে যায় 15 বছর ধরে। তো রাস্তা দিয়ে যখন যায়, হঠাৎ করে ব্রেকডাউন হয়, হয়তো দেখা যেতে পারে পেছন থেকে কোনো গাড়ি সেটা ধাক্কা মেরে দিল, কারণ ওই গাড়ি তো আর জানবে না যে তার বয়স কত, পুরনো গাড়ি, তার ইঞ্জিন কিছু হলো বা টেকনিক্যাল কোনো ফল্ট দেখা দিল, নষ্ট হয়ে গেল রাস্তার মধ্যে হঠাৎ করে চলতি অবস্থায়, হয়তো যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, মানুষ মারা যেতে পারে। তো সমস্ত কথা মাথায় রেখে ভারতবর্ষের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং আমাদের রাজ্য সরকার ও পরিবহন দপ্তর, আমরা এই গাইডলাইনকে মান্যতা দিয়ে আমরাও স্ক্র্যাপিং পলিসি সেটা অবলম্বন করব। এবং আগামী দিনে 15 বছরের যে পুরনো গাড়িগুলো রাজ্য সরকারের 412টার মতো গাড়ি এখনো আইডেন্টিফাইড হয়েছে, হয়তো সংখ্যাটা বাড়বে, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের তো ক্যাবিনেট হয়ে গেল, এখন নোটিফিকেশন বেরিয়েছে, ওয়ার্কশপ চলছে, আজকে শুরু হয়েছে, যেটা আজকে চলবে। এবং বিভিন্ন দপ্তর থেকে যারা এসছেন, তারা তাদের দপ্তরে গিয়ে সেটা আলোচনা করে সেই গাড়িগুলোতে পলিসি খুব শর্টলি আমরা সেটাকে ফলো আপ করব। আপনার পর্যটন দপ্তর রিলেটেড একটা প্রশ্ন ছিল, রাজ্য সরকারের কি কোনো পরিকল্পনা রয়েছে যে রাজ্যের রাজন্য স্মৃতি
বিজড়িত পুষ্পবন্ত প্রসাদকে নিয়ে কোনো হোটেল তৈরি করা হয়, এবং এই বিষয়টা নিয়ে রাজ্যে প্রায় বলা যেতে পারে প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন দিক দিয়ে উঠে আসছে। যেহেতু আপনি পর্যটন দপ্তরের মন্ত্রী, এই বিষয়টা নিয়ে যদি একটু স্পষ্টীকরণ দেন এই বিষয়টা নিয়ে। দেখুন, রাজ্যের উন্নয়ন আমরা সকলেই চাই। রাজন্য বিজড়িত যে পুষ্পবন্ত প্যালেসের কথা আপনি বলছেন, সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে ছিল, কিন্তু আফটার দ্য মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের অ্যাসেট। এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে, বিয়ে বাড়ি বানানো হয়েছে, তাদের ব্যবসা চলছে। তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং আগামী দিনে আপনারাও চান, আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি বা বহিরাজ্যের মতন আমরা করি। তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি, আলোচনার পর্যায়ে রয়েছে, কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো যে এটা বর্তমানে গভর্নমেন্ট অ্যাসেট। গভর্নমেন্ট অ্যাসেটের মধ্যে গভর্নমেন্ট যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গভর্নমেন্টের সঙ্গে এমন কোন চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোনো সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে না। আমার যতটুকু নলেজ রান করে সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে বিধানসভা, মানে বর্তমান যে আমাদের প্যালেস, সেই প্যালেসকে মিউজিয়ামে পরিণত করার একটা প্রস্তাব ছিল, সেটা করা হয়েছে, মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, এবং আমরা সেটাকে আরো কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় আগামী দিনে সেটা আমরা করব। রাজ্যের উন্নতিতে, রাজ্যের সামনের দিকে পর্যটনের ক্ষেত্রে বা সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাই আমরা কামনা করি। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সে বিষয়ে আমি মনে করি প্রত্যেক অংশের মানুষকে এটা বাধা বিপত্তি না করে সেটাতে এগিয়ে আসা উচিত, এতে করে আমাদের রাজ্যের নাম সুনাম বৃদ্ধি পাবে। সরকারের শরিক দলের তরফ থেকে এই ব্যাপারে বিরোধিতা এসেছে না, সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, সেই বিষয়েই প্রশ্নটা এসেছে। এই ব্যাপারে বলছি যে সরকার সরকারি জায়গাতে করতে পারে বলে আপনি বললেন। না, আমি এই কথা বলিনি। সরকারি জায়গাতে সরকার, বর্তমানে বলছি যে জায়গাটার কথা বলা হচ্ছে ইট ইজ নাও গভর্নমেন্ট প্রপার্টি, আমি সেই কথা বলছি। গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে সরকার কাকে লিজ দেবে বা সরকার, অনেকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এখন তো এখন এটা প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি হলে সেটা বিষয়টা অন্য জায়গায় মাত্রা পেত। আমি কারোর ভাবাবেগকে আঘাত করতে চাই না, কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করতে চাই না। আমি কারোর কালচার, ট্রেডিশন, হেরিটেজ, কাস্টমস এগুলোকে সম্মান জানিয়ে আমি বলছি যে রাজ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিত। না, এমন কোন প্রস্তাব নেই। আপনি সাংবাদিক বন্ধু, আপনি এখান থেকে যাওয়ার আর পর সময় আপনি গিয়ে দেখে যাবেন, এটা রেট্রোফিটিং এর কাজ চলছে। রেট্রোফিটিংটা কেন হচ্ছে? রেট্রোফিটিংটা হচ্ছে এটা যে মানে ডিলাপিটেটেড কন্ডিশন, আর্থকুয়েকের সেখানে অনেক আগে তৈরি, আর্থকুয়েকের সেখানে মানে যখন হয়, আপনারা জানেন যে এটা রাজভবন ছিল, রাজ্যপাল থাকতেন, এবং অনেক রাজ্যপাল এখানে থাকার সময় যখন আর্থকুয়েক হতো ওনারা ভয় পেতেন। তাই সঙ্গে সঙ্গে আপনি পেছনের দিকে দেখবেন, পেছনের গেটের সঙ্গে আরেকটা বিল্ডিং করা হয়েছে। আমার মনে আছে একজন রাজ্যপাল ছিলেন ডিওয়াই পাটিল, উনি সেখান থেকে শিফট হয়ে ওই বিল্ডিং এ চলে গেছেন। ওনার ভয় ছিল যে আর্থকুয়েকে বিল্ডিং মানে শেকি নড়ে চড়ে। তো এটাকে রেট্রোফিটিং করা হচ্ছে, এবং এটা রেট্রোফিটিং করে এটাতে ডিজিটাল মিউজিয়ামের একটা প্রস্তাব ছিল। কিন্তু ডিজিটাল মিউজিয়াম, আর যেখানে অলরেডি একটা মিউজিয়াম আমাদের রয়েছে, আমাদের উজ্জ্বল প্যালেস, তো সেখানে ডিজিটাল মিউজিয়ামের কনসেপ্ট এখানে চলবে। আর ডিজিটাল মিউজিয়ামে কত মানুষ আসবে, কে দেখতে আসবে, যেখানে অলরেডি রাজাদের ইতিহাস বা রাজাদের যে জিনিসপত্র বা তাদের মানে ইতিহাস বিজড়িত যে জিনিসগুলো, সেগুলো আমরা মিউজিয়ামে রাখবো। তো মিউজিয়ামে আমরা রাখছি, সেটাকে আমরা বিশাল ভাবে সেই মিউজিয়ামকে আমরা পরিচালনা করছি, আরো আগামী দিনে করব। তাই আপনাদের যেটা প্রশ্ন, যেটা ভাঙার যে কোনো পরিকল্পনা, ভাঙার কোনো পরিকল্পনা নেই।
কারণ এটাই তো আমাদের মানে হেরিটেজ বিল্ডিং ফেস, এটাকে ভেঙে আমাদের কি লাভ হবে? যাই হোক, কারোর স্মৃতিতে, কারোর মানে সেন্টিমেন্টে, কারোর কালচার ট্রেডিশন, তাতে আমাদের আঘাত করার কোনো চিন্তা ভাবনা মানসিকতা নেই। আমরা সম্মান জানিয়ে বলছি সেই সমস্ত জিনিসগুলোতে যে রাজ্যের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন, প্রত্যেকে এগিয়ে আসুন। এটা একটা সিদ্ধান্ত যদি হয় সেটাকে প্রত্যেকে স্বাগত জানানো উচিত। এজ এ ত্রিপুরাবাসী হিসেবে আমরা প্রত্যেকে কমন সিটিজেন হিসেবে রাজ্যে আমরা চাই রাজ্যে ভালো জিনিস আসুক, রাজ্যের ফেসটা বিশ্বের দরবারে চাই। আজকে আপনি দেখুন পার্শ্ববর্তী রাজ্যে আমাদের সিকিমে, আমাদের মেঘালয়ে, আমাদের আসামে আজকে কত মানে ডেভেলপমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু বন্ধা রাজনীতি, বন্ধা চিন্তাধারা, আমরা কিছু একটা জিনিস থেকে লিমিটেশন থেকে উপরে উঠতে পারি না। সেই জিনিসগুলো থেকে যদি আমরা উপরে উঠতে না পারি তবে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। তো আমি উইথ অল সিনসিয়ারিটি অ্যান্ড রেসপেক্ট টু এভরিওয়ান আমি আহ্বান জানাবো যে আপনারা রাজ্য সরকারের যে প্রচেষ্টা সেটাকে স্বাগত জানান, সহযোগিতা করুন, যাতে আগামী দিনে রাজ্য সরকারের যে উন্নয়নের দিশায় কাজ করছে সেটাতে আমরা সফলতা লাভ করতে পারি। এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এমন কিছু ফাইনাল শেপ নেই। ক্যাবিনেটে কি এটা নিয়ে আলোচনা হয়েছে? নো ডিসকাশন ইন ক্যাবিনেট অ্যাজ অফ নাও। এই ব্যাপারে কোনো লিখিত প্রস্তাব এসেছে কোনো পার্টির তরফে যারা করতে চায়? লিখিত প্রস্তাব দেখুন, আপনি প্রস্তাব এলেই তো আপনি আমার সঙ্গে আলোচনা করবেন। আমি তো বললাম যে আলোচনার পর্যায়ে রয়েছে, সমস্ত জিনিসটাই আলোচনার পর্যায়ে রয়েছে। এখনো কোনো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এগ্রিমেন্ট, যেটাই করতে হবে দু পার্টির মধ্যে এমন কিছুই হয়নি, আলোচনার পর্যায়ে রয়েছে। তো আলোচনার পর্যায়ে সকলে জেনেছে, সবাই জেনেছে। এখন এটাকে অনেকে মনে করছে যে আমার সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে, আমাকে জিজ্ঞাসা করা হয়নি। আমি আবারও বলবো যে আমরা সবাই জানি নাও ইটস এ গভর্নমেন্ট প্রপার্টি। তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে। তো সে বিষয়ে কারোর সেন্টিমেন্টে আঘাত করার কোনো বিষয় নেই। তারপর আলোচনা করা যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করবেন, যদি প্রয়োজন হয় মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনার ডিপার্টমেন্টে মাতাবাড়ির রেপিটের জন্য 97 কোটি টাকা দিয়েছে, এটা আমাদের বিশাল অ্যাচিভমেন্ট আমি বলবো। আমি প্রায়ই আপনাদেরকে বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে এটা একটা স্বপ্ন যে আমি 2 বছরের মধ্যে রাজ্যের পর্যটনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করি এবং সেই দিশায় একটা লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে করে বিগত দিনে অনেকবার আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমরা বলেছি কোথায় কত কোটি টাকার ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে বা কাজ হচ্ছে। অলরেডি ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে। শক্তিপীঠের যে প্রজেক্ট সেটা আপনি জানেন যে একবার আলোচনা হয়েছিল আমাদের সরকার আসার পরে, কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে এবং পরবর্তী সময় 2023 সালে সরকার গঠনের পর পর্যটন দপ্তর আমার কাছে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কথা বলে বন্দুয়ারের যে ল্যান্ড, যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ট্যুরিজমের নামে আনা হয়েছে। ট্যুরিজমের নামে এনে দিল্লিতে কথা বলে রিপিটেডলি আমরা আধিকারিকরা বসে রিভিউ মিটিং করে আমাদেরকে তারপর বলা হলো আমাদের ইচ্ছা দিয়ে যে ঠিক আছে তোমরা কনসেপ্ট নোট পাঠাও। কনসেপ্ট নোট যখন আমরা পাঠালাম তারপর আমাদেরকে বলা হলো যে টোটাল কনসেপ্ট নোট পাঠাও। তারপর একটা ভিডিও কনফারেন্স হলো কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং জি শেখাওয়াত, আমাদের ট্যুরিজম মিনিস্টার, ওনার সেক্রেটারি, অন্যান্য আধিকারিকদের সঙ্গে এবং এই ডিসিতে আমিও ছিলাম ত্রিপুরা থেকে আগরতলা। আমি রিকোয়েস্ট করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইকনিক প্রজেক্ট হিসাবে প্রায় প্রথম সিদ্ধান্ত হয়েছিল 2000 কোটি টাকার প্যাকেজ দেবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে। তারপর সেই টাকাটা বাড়ানো হয়, বাড়িয়ে আমাদেরকে বলা হলো যে তোমরা 3টা প্রজেক্ট পাঠাও ইন অর্ডার অফ প্রেফারেন্স। তোমরা 3টা প্রজেক্ট পাঠাও এবং 15ই অক্টোবরের মধ্যে অবশ্যই ডিপিআর জমা দিতে হবে। যেদিন আমাদের ভিসি হলো সেদিন ছিল 9 তারিখ, আমার মনে আছে 9 তারিখ কি 10 তারিখ। বলছে যে 15ই অক্টোবরের মধ্যে
পুজোর আগে, পুজোর প্রাককালে, পুজোর ঠিক 2-3 দিন আগে 15ই অক্টোবরের মধ্যে অবশ্যই ডিপিআর জমা দিতে হবে যদি প্রজেক্ট পেতে হয়। সঙ্গে সঙ্গে আমি সেদিন সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম সবাইকে, ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসে আমরা খুব তড়িঘড়ি করে ডিপিআর বানিয়েছি। একটা ডিপিআর আপনি জানেন তৈরি করতে কয়েক মাস লেগে যায়। 1 সপ্তাহের মধ্যে ডিপিআর বানিয়েছি। ডিপিআর বানিয়ে 100 কোটি টাকার প্রজেক্টের প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে। নির্মহলকে নিয়ে 75 কোটি টাকার একটা প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে। আরেকটা প্রপোজাল, 3টে প্রপোজাল আমরা পাঠিয়েছি। 1 নম্বরে আমরা আমাদের যে শক্তিপীঠ যেটা স্যাংশন পেয়েছি সেটা প্রপোজাল রেখেছিলাম। এবং কেন্দ্রীয় সরকার ট্যুরিজম দপ্তর, আমি ধন্যবাদ জানাবো মাননীয় গজেন্দ্র সিং শেখাবত জিকে, যিনি পর্যটন ও কালচার ডিপার্টমেন্টের মিনিস্টার। উনি তাতে সম্মতি দিয়েছেন এবং আমার সঙ্গেও গত পরশুদিন গুয়াহাটিতে দেখা হয়েছে, আমি কথা বলেছি এবং সেদিনই আমাকে বলেছেন যে we have decided to give approval, আমরা সেকশন, এবং কালকেই অর্ডারটা চলে এসেছে। তো এটা আগামী দিনে আমি বলবো যে মন্দির নগরী, মাতার বাড়ি আমাদের রয়েছে উদয়পুর, তার পাশে শক্তিপীঠটা তৈরি হবে। আপনারা বন্ধুরা ভিজিট করবেন, আমরা কয়েকদিন আগে ভিজিট করে এসেছি জায়গাটা। অমরপুরের রাস্তাটা যে যায়, পলিটেকনিক একটা রয়েছে সামনে গিয়ে, তার ঠিক অপোজিটে এই রাস্তা, মানে জায়গাটা আমরা ইয়ারমার্ক করেছি। সেখানে আগামী বছর 2-এর মধ্যে আমরা আশা করি সেটাকে তৈরি করতে পারবো এবং মানুষের জন্য পর্যটনের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় আমরা খুলতে পারবো। যে স্পিরিচুয়াল ট্যুরিজম, সেই মাতাবাড়ি রয়েছে আমাদের সঙ্গে, এটা কারণ 51 শক্তিপীঠ আমার নয় শুধু, এখানে আপনাদের কারোরই জীবদ্দশায় 51 শক্তিপীঠ ভ্রমণ করা সম্ভব হবে বলে আমি মনে করি। তো সেটার রেপ্লিকা কি হতে পারে সেই শক্তিপীঠটা আমরা সেখানে প্রদর্শন করব। তার বাইরে সেখানে অন্যান্য অ্যারেঞ্জমেন্ট থাকবে, থাকা খাওয়ার বন্দোবস্ত থাকবে। তো সেই বিষয়টা আমরা করতে চাইছি। তো আমি আশা করব যে আগামী দিনে মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যকে ডাবল ইঞ্জিনের যে সুফল আমরা প্রদান পাচ্ছি, এবং খুব শীঘ্রই আমাকে উনি 4 তারিখ দিল্লি ডেকেছেন যাওয়ার জন্য শেখাবতজি, আমরা স্বদেশ দর্শন নিয়ে আলোচনা করবো। সেখান থেকে আমরা কয়েকশো কোটি টাকা আশা করছি টুরিজমের জন্য। আমি আগেও বলেছি যে আগামী দিনে ত্রিপুরা পর্যটনে আমরা একটা নতুন অধ্যায় তৈরি করব বছর 2-এর মধ্যে, যাতে করে আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পর্যটনকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি। কদিন আগে দেখা গেছে যে সরকারের তরফ থেকে একটা ঘোষণা করা হয়েছিল যে টিএসআর এবং যে ত্রিপুরা পুলিশ আছে তাদের জন্য রেশন, বাটা এবং পোশাকের জন্য টাকা বৃদ্ধি করা হয়েছে। সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এবং ফায়ার সার্ভিস যে পুলিশ কর্মীরা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের ভিতরে একটা ক্ষোভ জমে আছে যে তারাও এই পুলিশের আন্ডারেই পড়ছে এবং তারা সরকারি একজন কর্মী, তো তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? দেখুন, আপনি প্রশ্নটা আগেও করেছিলেন, সেদিন আপনি ট্রাফিক পুলিশ তাতে আসবে কিনা এইভাবে জিজ্ঞাসা করেছি, আজকে আপনি অন্যভাবে করছেন। তো যাই হোক, সো ফার মাই মেমোরি রানস, ট্রাফিক পুলিশ ইজ এ পার্ট অফ পুলিশ। যারা ট্রাফিকে আছে, আমার মনে হয় আপনার কোনো ভাই বন্ধু ট্রাফিকে আছে, বা আপনার শ্বশুর বাড়ির দিকে কেউ আছে, বারবার ট্রাফিককে টেনে আনছে। তো আমি বলছি, ট্রাফিক পুলিশ ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ পুলিশ। যারা ট্রাফিকে কাজ করে তারা পুলিশ ডিপার্টমেন্ট থেকেই যায়। আবার দেখবেন, আজকে আমি ট্রাফিকের ড্রেস পরে রাস্তায় ডিউটি করছি, কালকে হয়তো আমি দেখবেন পুলিশের খাকি ভর্তি করে আমি বন্দুক নিয়ে হয়তো ডিউটি করছি। তো ট্রাফিক পুলিশের আলাদা কোনো মানে রিক্রুটমেন্ট পলিসি নেই, বা ট্রাফিক পুলিশ আলাদা একটা ইউনিট, এমন নয়। ট্রাফিক পুলিশেরই পার্ট। তো পুলিশ যদি পায়, আমি ট্রাফিকও পাবে বলে আমি আশা করি। তারপর আমি মাননীয় হোম মিনিস্টার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বা ডিজিপির সঙ্গে কথা বলবো। আর ফায়ার সার্ভিস, সেটা আলাদা ডাইরেক্টরেট। ফায়ার সার্ভিসের কাজটা কিন্তু পুলিশের মতো নয়। ফায়ার সার্ভিসের কাজটা হচ্ছে অগ্নি নির্বাপক, আগুন নেভানোর কাজ। ফায়ার সার্ভিসকে দিয়ে আমি ল এন্ড অর্ডার ডিউটি করাই না। ফায়ার সার্ভিসকে দিয়ে আমি আগুন নেভানোর কাজ ছাড়া অন্য কোনো কাজ কিন্তু আমি করি না। ঠিক আছে? তো ফায়ার সার্ভিসকেও কি করে দেওয়া যায়, নিশ্চয়ই আমি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সে বিষয়ে কথা বলবো। কিন্তু ট্রাফিক পুলিশের যে ইস্যুটা, সেটা আপনার পুলিশেরই পার্ট, তারা ট্রাফিক পুলিশ। থ্যাংক ইউ। স্যার, একটা জিজ্ঞাসা ছিল স্যার, এই যে ট্র্যাকিং এর ব্যাপারে যে বললেন সরকারি 412 টাকা,
প্রাইভেট সেক্টরের জন্য এটা অপশনাল কেন রাখা হলো? সিন্স ইট অলসো ক্রিয়েটস হেলথ হ্যাজার্ড। No, it is a very important question, but private vehicles are used single-handedly. If you have a vehicle that is not used for official purpose, that is used exclusively by yourself only. কিন্তু অফিসিয়াল যে ভেহিকলস গুলো আছে সেগুলো ধরুন বছরের পর বছর ধরে মেইনটেনেন্সটা হয় না, তো স্বাভাবিকভাবে ডিজেলটা চেঞ্জ হচ্ছে না। আপনি একটা গাড়ি কিনলেন, আপনি কিন্তু খুব টাইমলি এটাকে আপনি সার্ভিসিং করাচ্ছেন। আপনি নিজেকে যেমন ভালোবাসেন, ডাক্তার দেখান, অসুস্থতা বোধ করলে আপনার গাড়িটাকেও কিন্তু আপনি 3 মাসের মধ্যে না হলেও 4 মাসের মাথায় আপনি সার্ভিসিং করাচ্ছেন। তো প্রপার মেইনটেনেন্সটা যদি থাকে তো স্বাভাবিকভাবে তার হেলথ কন্ডিশনটা ভালো থাকে, তাই সেটাকে অপশনাল রাখা হয়েছে এবং 20 বছর অব্দি রাখা হয়েছে। যে বুঝলেন এজ লিমিট অফ 20, যদি প্রাইভেট ভেহিকল ওনার যারা আছে তারা যদি মনে করে যে স্ক্র্যাপিং তারা করবে, they may come in to contact with the transport department for necessary action. কিন্তু স্যার আমি মেইনলি বলতে চাইছিলাম বাস, লরি এগুলি তো আরো বেশি মানে দূষণ করছে এই জায়গাটা। না, সেগুলো আমি তো বললাম অপশনাল রাখা হয়েছে। দেখুন, ভারতবর্ষের সরকার এটাকে করেছে 2021 সালে, 22, 23, 24-এ আমরা টেক এন্ডে দাঁড়িয়ে গেছি, আজকে 24-এর শেষের পথে আমরা। তো সারা দেশে সার্কুলার দেওয়া হয়েছে, কোন কোন রাজ্য করছে, কোন কোন রাজ্য করছে না। বাট যেহেতু আমরা দিল্লিতে এবং রাজ্যে একই সরকার, we must work in conformity with Government of India, in line with Government of India. তো সেই ক্ষেত্রে আমাদেরও এটাকে ড্রাফট করে ম্যাটেরিয়ালাইজ করতে, ইমপ্লিমেন্ট করতে আমাদের কিছু সময় লেগেছে এবং ক্যাবিনেটও একবার এসেছে, তারপর কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা ড্রপ হয়েছে। এখন টু স্টার্ট উইথ আমরা দেখি যে 412টা গাড়ি রেসপন্সটা কেমন, হাউ ইট গোস টু স্টার্ট উইথ, তারপর দেখে আমরা ধীরে ধীরে সেটাকে প্রাইভেট ভেহিকলের ক্ষেত্রেও আমরা ম্যান্ডেটরি করব। কেননা ইদানিং কালে দেখা যাচ্ছে মোবাইলে যে এয়ার কোয়ালিটি ইজ ভেরি পোর, লাইক ইন দিল্লি, দিল্লিতে আরো খারাপ। আপনি দিল্লিতে যে এয়ার কোয়ালিটির যে ইন্ডেক্স, যেটা আপনি দেখবেন ভারতবর্ষের মধ্যে সব থেকে মানে হ্যাজার্ডাস আমি বলবো। তো আমাদের রাজ্যে সে পরিমাণ নেই, কিন্তু তারপরেও আগামী দিনের জন্য প্রিকশনারি মেজার আমাদের নিতে হবে, সো দ্যাট আমরা এই যে স্ক্র্যাপিং এর মাধ্যমে আমরা পরিবেশকে নির্মূল রাখতে পারি। তো আমি বললাম যেটা সরকারি হবে গাড়িগুলো আমরা আগে করি, তারপর আমরা প্রাইভেটটাকে ম্যান্ডেটরি করব। 412টার মধ্যে কেআরটিসি বাসটা সব রয়েছে। আপনারা শুনলেন, সেখানে মন্ত্রিসভার বৈঠকের কথা মন্ত্রী জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে নানা বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আমরা মন্ত্রিসভার বৈঠকের শুরুতে রাজ্য সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তের যে কয়েকটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো আরো একবার শুনবো। গতকাল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক থেকে আজ মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান রাজ্যের পর্যটন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের কথা জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো আরেকবার শুনবো। সবাইকে নমস্কার, সাংবাদিক বন্ধুরা। গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে। কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। Proposal for direct recruitment of junior engineers in rural development. গ্রাম উন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল যে 198 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, সিভিল ইঞ্জিনিয়ার। তার মধ্যে ডিগ্রি 105 এবং ডিপ্লোমা 93 নম্বর, অর্থাৎ 198 জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে, বিটেক করা আছে, তাদের সংখ্যাটা হচ্ছে 105। তারা অ্যাপ্লাই করতে পারবেন ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তাদের সংখ্যাটা হচ্ছে 93। ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 198টা পোস্ট, তার মধ্যে ডিগ্রি আছে 105 এবং 93টা রয়েছে আমাদের
ডিপ্লোমা হোল্ডার। এই এক্সাম কন্ডাক্ট করবে টিপিএসসি। আরডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে। কাউন্সিল অফ মিনিস্টার্স মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই প্রপোজালের অনুমোদন প্রদান করেছে। আরডি ডিপার্টমেন্ট 198টি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে, ডিগ্রি এবং ডিপ্লোমা। ডিগ্রি 105, ডিপ্লোমা 93 এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিক্ষা দপ্তরের অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন and filling up of 1566 post of teachers at elementary level and undergraduate teacher for primary level. আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের for the post of undergraduate teacher and graduate teacher সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন এন্ড ফিলিং আপ 1566 জন সেখানে রিক্রুট করা হবে, আন্ডারগ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচার 1566 জন। সম্পূর্ণটা টিআরবিটি করবে। যে টিআরবিটি আপনারা জানেন টেটের মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি, সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক 1566 জন আন্ডার গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে। গতকাল ক্যাবিনেটের মিটিংয়ে আপনারা শুনলেন রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল। আজ পর্যটন এবং পরিবহন মন্ত্রী সাংবাদিক সম্মেলনে কিছুক্ষণ আগে মহাকরণে বিস্তৃত জানিয়েছেন। আপনারা অবশ্যই এই বিষয়ে বিস্তৃত জেনেছেন এবং আমাদের মাধ্যমগুলো থেকে আরো বেশি বিস্তৃত জানতে পারবেন এবং আপনারা নজর রাখবেন PV24 এর পর্দায়।